সবার প্রথমেই বলবো, তাণ্ডব মুভির মজা সবচেয়ে বেশি মজা হবে আপনারা যদি সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন। এভাবে গল্প আকারে শুনলে তেমনটা মজা পাবেন না, জাস্ট কাহিনীটাই বুঝতে পারবেন। তারপরও আমি বলবো, এই ছবিতে কোনো ক্লিপ শেয়ার করা হবে না, জাস্ট ইমেজগুলো দিয়েই আমি কাহিনীটা ছোটোখাটোভাবে বলার চেষ্টা করব। কিন্তু ছবিটা বাস্তবে দেখলে আপনার মাথা ঘুরে যাবে, টুইস্টে ভরা ছবিটা। তো অবশ্যই আপনারা পারলে ছবিটি দেখে নেবেন। যারা বাংলাদেশে থাকেন তারা নিকটবর্তী কোনো সিনেমা হলে গিয়ে ছবিটি দেখে নেবেন, আর যারা প্রবাসে থাকেন তারা ওয়েট করতে হবে। তো যাই হোক, আমি চলে যাই গল্পে। মুভির শুরুতেই আমরা একটি নিউজ শুনতে পাই, যেখানে দেশের আবহাওয়া সম্পর্কে বলা হচ্ছিল, এবং এই নিউজটি শুনে একটি লোক ডান্স করছিল এবং যার মুখের মধ্যে মাস্ক পরা, মাঙ্কি মাস্ক। তো বুঝতেই পারছেন, আমরা তো জানি যে মাঙ্কি মাস্কের ভিতরে কে আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তারপরে আমরা একটি বাসে দেখতে পাই ভয়ঙ্কর গ্যাং, যারা কিনা শিবপাঞ্জি অথবা মাঙ্কি মাস্ক পরেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মুভিতে বা ট্রেজারে তো দেখেছেনই যে মাঙ্কি মাস্কটা, সেই গ্রুপটি বাসে চড়ছিল এবং হাসাহাসি করছিল। এরপর সেই বাসটি এসে দাঁড়ায় সেই অফিসের সামনে, যেই অফিসে হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। মাঙ্কি মাস্ক পরা লোকগুলো অফিসের সামনে যতগুলো পুলিশ আছে সবগুলোকে হত্যা করে এই অফিসের ভিতরে ঢুকে যায়। মাস্ক পরা একটি লোক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দুটি গুলি করে, কিন্তু তারপরেও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বেঁচে রয়েছে। এরপরেই আমরা দেখতে পাই শাকিব খান তার মাস্ক খুলে বলে, লেটস বিগিন তাণ্ডব। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর উপর হামলার খবর পুরো দেশে ছড়িয়ে পড়ে। সমস্ত পুলিশ সদস্যরা শাকিব খানের গ্যাংদের উপর হামলা করার জন্য প্রস্তুতি নেয়। শাকিব খানের গ্যাংদের উপর হামলা করার জন্য সব ধরনের ফোর্স এসে জমা হয়। সোয়াট অফিসার হিসেবে কাজ করেছে নাইম। এরপর শাকিব খান আবহাওয়া নিউজ প্রেজেন্টরকে বলে, কিরে দেশের নিউজ জানাবি না? এরপর আবহাওয়া নিউজ প্রেজেন্টর বলে, আকস্মিকভাবে দেশের আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটেছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সকল পুলিশ সদস্যদের সাবধানে থাকতে বলা হয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নাম্বার মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমস্ত দেশবাসীকে যে যেখানে আছেন সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। এরপর সোয়াট অফিসার নাইম মাইক দিয়ে শাকিব খানের গ্যাংদেরকে আত্মসমর্পণ করার জন্য বলে, কিন্তু শাকিব খান আত্মসমর্পণ তো করবেই না, বরং ভেতর থেকে বলে যে ধর্মমন্ত্রী, আইজি অফিসার এবং এই অফিসের মালিক যে, তাকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে আসতে হবে এবং এই অফিসে একটি লাইভ মিটিং এর আয়োজন করতে হবে, তাহলে তারা এই অফিসের সাধারণ পাবলিককে ছেড়ে দিবে। সেই সাথে গুলিবিদ্ধ থাকা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকেও হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে দিবে। যদি এই কথা না হয়, এই কথা কেউ না শুনে, তাহলে সারা দেশেই শাকিব খান তাণ্ডব চালাবে বলে হুমকি দেয়, এবং এই হুমকির সিম্বল হিসেবে শাকিব খান একটি বম ব্লাস্ট করে দেয়। তো এই অপারেশনের জন্য জয়া আহসান, মানে এই সিনেমাতে তার নাম সারাকে ডাকা হয়। সারা হচ্ছেন একজন সৎ এবং সাহসী সাংবাদিক। সারা এই অফিসে আগে কাজ করত। তার বস অত্যন্ত খারাপ লোক হওয়ার কারণে সারা নিজ থেকেই চাকরিটি রিজাইন দিয়ে চলে যায়। এরপর ধর্মমন্ত্রী, আইজি অফিসার এবং এই অফিসের মালিকও সাকিবের সামনে আসে এবং তাদের ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সারা। এরপর সারা সাকিবের কাছে জানতে চায়, আপনি কেন এমন তাণ্ডব চালাচ্ছেন এবং সবাইকে আটকে রাখছেন? আপনি আসলে কি চান আমাদেরকে বলুন। তখন সাকিব বলে, আমি দেশের আইনের সুব্যবস্থা চাই। তখন সারা হাসি দিয়ে বলে যে নিজেই দেশের আইন কানুন মানে না, সে আবার দেশের সুশাসন কিভাবে চায়? তখন সাকিব বলে যে মাঝে মাঝে দুষ্টু সেজে দুষ্টু মানুষগুলোকে শাস্তি দিতে হয়। তখন সারা বলে, আপনি কে শাস্তি দেবার? কেনই বা আপনি তাদেরকে শাস্তি দিতে চান? তখন সাকিব বলে, সবকিছু জানতে হলে স্বাধীনকে জানতে হবে, 8 বছর আগের স্বাধীনকে জানতে হবে। তখন সিন চলে যায় 8 বছর আগে। 8 বছর আগে আমরা দেখতে পাই সাবিলা নূর, যে কিনা এখানে আছে নাম ভূমিকায় দিশা নামে। তো দিশা এখানে স্বাধীনকে ফোন করে, স্বাধীন এখানে শাকিব খান।
তো স্বাধীনকে ফোন করে তুমি কি আসবে নাকি আমি তোমার রুমে চলে আসব। তখন সাকিব বলে, আরে পাগল, তুমি আসবে কেন, আমি আসছি তোমার কাছে। তখন তাদের দেখা হয়। দেখা হওয়ার পরে রিশা বলে, তুমি কি আমার বাবার কাছে প্রপোজাল নিয়ে যাবে নাকি, বাবা তো আমার জন্য ছেলে দেখছে। তখন সাকিব খান বলে, 20 বারের চেয়ে বেশি আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমার তো কিছুই হচ্ছে না, আমি যে কি করব আমি বুঝতে পারছি না। তখন দিশা বলে, আমার বাবার কাছে আগে আমাদের সম্পর্কের কথাটা জানাও, দেখো কি বলে। তখন স্বাধীন বলে, না, আমি তোমার বাবাকে অত্যন্ত ভয় পাই, আমি ওখানে যেতে পারবো না। আর তাছাড়া আমি তো এখনো চাকরি পাইনি, আমি কি বলবো, কোন মুখ নিয়ে তোমার বাবার সামনে দাঁড়াবো। তখন দিশা বলে, ঠিক আছে, অসুবিধা নাই, আমি আমার বাবার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করে ফেলবো, তুমি যেহেতু যাবে না। তখন স্বাধীন বলে, দেখো, আমার বাবা আর তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাই না, তো সেজন্য আমি যাব তোমার বাবার সাথে দেখা করতে। এর পরের দিন স্বাধীন যায় দিশার বাবার সাথে দেখা করতে। দিশার বাবার সাথে দেখা করে স্বাধীন বলে যে, আমি দিশাকে ভালোবাসি। তখন দিশার বাবা বলে, তুমি কি করো? তখন স্বাধীন বলে, আমি চাকরির চেষ্টা করছি, আমার চাকরি হচ্ছে না। তখন দিশার বাবা বলে, ঠিক আছে, আমি তোমাকে 2 মাসের সময় দিচ্ছি, 2 মাসের মধ্যে যদি তোমার চাকরি হয় তাহলে দিশাকে আমি তোমার সাথে বিয়ে দিব, আর যদি তোমার চাকরিটা না হয় তাহলে আমি দিশাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। দিশাকে পাওয়ার জন্য স্বাধীন চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছে চাকরির জন্য, কিন্তু কোথাও কোনো চাকরি হচ্ছে না। এরপর একদিন স্বাধীনের বাবার কাছে গিয়ে বলে, ঘুষ দিয়ে হলেও আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দাও। তখন স্বাধীনের বাবা বলে, এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে নিজের যোগ্যতায় চাকরি জোগাড় করো, এভাবে ঘুষ দিয়ে চাকরি জোগাড় করে লাভ নেই। তখন স্বাধীন রেগে গিয়ে তার বাবাকে বলে, মামা চাচা, ঘুষ ছাড়া চাকরি হয় না, তুমি কেন বোঝো না। এদিকে দিশার বাবাকে সময় দেওয়ার 2 মাসের 1 মাস অলরেডি চলে গেছে। স্বাধীনের মাথা খারাপ হয়ে যাচ্ছে, চাকরি তো হচ্ছে না। এভাবে 1 মাস বাকি থাকতে থাকতেই স্বাধীন ঢাকায় চলে আসে, চাকরির ইন্টারভিউ দিতেই থাকে। এরপরে একদিন হঠাৎ করে একটি কল যায় স্বাধীনের নাম্বারে কল দিয়ে একজন বলে যে, আপনি ইমেল চেক করুন, আপনার চাকরিটি হয়ে গিয়েছে। তখন স্বাধীন খুশিতে আত্মহারা হয়ে যায়। স্বাধীন সাথে সাথে দিশাকে ফোন দিয়ে বলে, দিশা, আমার চাকরি হয়ে গেছে। এদিকে দিশা খুশিতে আত্মহারা হয়ে ওর বাবা সহ পরিবারের সবাইকে জানিয়ে দেয়। পরিবারের সবাই খুব খুশি যে স্বাধীনের চাকরি হয়ে গিয়েছে। তো পরের দিন খুশিতে ফিটফাট হয়ে স্বাধীন অফিসে যায়। অফিসে যাওয়ার পর অফিস থেকে স্বাধীনকে জানানো হয় এই চাকরিটি স্বাধীনের হয়নি, অন্য আরেকজনের হয়েছে, কিন্তু ভুল করে ইমেলটি স্বাধীনের ইমেলে পাঠানো হয়েছে। এই কথা শুনে স্বাধীন অনেক অবাক হয়েছে আর খুব কষ্ট পাচ্ছিল যে কি করবে। স্বাধীন খুব হাত জোর করে বলছিল চাকরিটা ওর খুব দরকার, কিন্তু কেউ মানছিল না, চাকরিটা তো ওর স্বাধীনের হয়নি, হয়েছে অন্য কারো। এরপর অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে স্বাধীনকে বের করে দেয়া হয়। তো আসলে স্বাধীনের চাকরিটা অন্য কারো কাছে টাকার বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে। তো রাতের বেলা দিশাকে স্বাধীন এই কথাটা বলার চেষ্টা করে যে ওর চাকরিটা হয়নি, কিন্তু দিশা এতটাই খুশিতে ছিল যে স্বাধীন সেটা বলতে পারেনি। দিশা খুশিতে দিশার বাবার কাছে গিয়ে ফোনটি দিল। তো স্বাধীন দিশার বাবাকে বলল, আঙ্কেল, আমার তো চাকরিটি হয়নি। তখন স্বাধীনের কথাগুলো দিশার বাবা শুনতে পায়নি, কারণ দিশার বাবা কানে কম শুনতো, কানের কম শোনার যে মেশিন সেটিও লাগায়নি, এজন্য স্বাধীনের কথাগুলো শুনতে পারেনি। স্বাধীন কিন্তু সত্যি কথাগুলোই বলছিল যে আমার চাকরি হয়নি, কিন্তু স্বাধীনের বাবা সেগুলো কিছুই শোনেনি, শুধু বলেছে যে আমি তোমাদের বিয়ের 3 তারিখ ঠিক করে ফেলেছি। তো পরিস্থিতির কারণে স্বাধীন আর সত্য কথা বলতে পারলো না। এরপর থেকে স্বাধীন দিশার কাছে মিথ্যে কথা বলে গেল যে স্বাধীন চাকরি করছে। এদিকে স্বাধীন চাকরি করছে না, স্বাধীন চাকরি খুঁজে বেড়াচ্ছে। আর দিশা ভাবছে স্বাধীনের ভালো একটি চাকরি হয়ে গেছে, দিশা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এভাবে ভালোই অনেকগুলো দিন কেটে যাচ্ছিল। এমন সময় ওদের বিয়ের দিনটা চলে এসেছিল। তো স্বাধীন গ্রামের বাড়িতে যাচ্ছিল বিয়ের জন্য যখন স্বাধীন বাসে করে যাচ্ছিল তখন পুলিশ স্বাধীনকে তুলে নিয়ে যায়। একজন সরকারি বড় কর্মকর্তার হত্যার দায়ে স্বাধীনকে তুলে নেওয়া হয়েছিল। স্বাধীন বলে যে আমি তো খুন করিনি, আমি তো কাউকে খুন করিনি, আমাকে কেন তুলে এনেছেন আপনারা। সেখান থেকে সিন চলে আসে বর্তমানে। স্বাধীন সারাকে বলে যে আমার কথা কেউ শুনেনি, আমাকে একটি অন্ধকার রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমাকে আবদ্ধ করে ফেলা হয়। সেই ঘুটঘুটে রুমে অন্ধকারে আমাকে থাকতে হতো, সেখানে কোনো মানুষ আমি দেখতে পেতাম না, সবাই হেলমেট পরে থাকতো। এদিকে আমার দিশা আমার জন্য অপেক্ষা করতে করতে অনেক কষ্ট পায় এবং কিছুদিন পর আমি শুনি আমার দিশা
সুইসাইড করেছে। সারা স্বাধীনকে বলল, আপনি না বললেন আপনি খুব অন্ধকার একটি রুমে আছেন এবং আপনি কাউকে দেখতে পেতেন না, তাহলে আপনি কিভাবে জানলেন দিশা সুইসাইড করেছে? স্বাধীন তখন আবার বলা শুরু করলো যে পুলিশ সদস্যরা আমাকে বারবারই প্রেসার দিচ্ছিল যে আমি ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছি সেটার দায় স্বীকার করার জন্য। আমি কোনোভাবেই স্বীকার করছিলাম না, আমি তো খুন করিনি, আমি কেন স্বীকার করব? তখন তারা আমাকে ভিডিও ফুটেজের মাধ্যমে আমার বাবাকে কিভাবে মেরে ফেলেছে সেটা দেখায় এবং দিশা সুইসাইড করেছে সেটাও আমাকে জানায়। বাবার মৃত্যুর খবর এবং দিশার সুইসাইড করার কথা শুনে স্বাধীনের মাথা পাগল হয়ে যায়। স্বাধীন তখন সমস্ত পুলিশদেরকে আক্রমণ করতে শুরু করে, পাগলের মতো, দানবের মতো আক্রমণ করতে শুরু করে। সেখানে মন্ত্রী, আইজিপি সবাই মিলে কিছু নিরপরাধ মানুষকে এভাবে স্বাধীনের মতোই আটকে রাখে। তারাও সবাই স্বাধীনের সাথে একযোগ হয়ে আক্রমণ করা শুরু করলো। সেখান থেকে যখন পালিয়ে বের হয়ে যায় তখন স্বাধীন তাদের সবাইকে নিয়ে একটি মাঙ্কি গ্যাং গঠন করে, যেটা হচ্ছে মাঙ্কি মাস্ক পরে থাকে, আমরা দেখেছি। সারা তখন আইজি এবং মন্ত্রীকে জিজ্ঞাসা করে, আপনারা কি সত্যি স্বাধীনকে ফাঁসিয়েছেন? স্বাধীনের মতো এমন নিরপরাধ অনেক মানুষকে ফাঁসিয়েছেন? তখন আইজি এবং মন্ত্রী কিছুই বলে না। সারা তখন আবারও প্রশ্ন করে যে আপনারা সত্যি কথা বলেন। তখন তারা আরও কিছু বলে না, চুপ করে থাকে। এরপর স্বাধীন মন্ত্রীর মাকে নিয়ে আসে। মন্ত্রীর মাকে দেখে মন্ত্রী সব সত্য কথা বলা শুরু করে। সেখান থেকে সিন চলে যায় অতীতে। তখন সিয়ামকে আমরা এখানে দেখতে পাই। সিয়াম একটি মেয়ের সাথে ইন্টিমেট হয়। এরপরে সিয়ামের বাবা সিয়ামকে দেখে বলে যে সরকারি বড় একজন কর্মকর্তা আমাদের সাথে মিটিং করার জন্য আসবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। তারপরে সিয়াম ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে একটি লোকের সাথে দেখা হয়। ওই লোকটি সিয়ামকে কি যেন বলছিল। এখানে সিয়ামের আউটলুকটা অত্যন্ত ব্রুটাল এবং ক্রুয়েল, দেখতেই আসলে ভয় লাগছিল। তো ওই লোকটি সাধারণ একটি কথা বলছিল, এতেই সিয়াম ওই লোকটিকে মেরে ফেলে। সিয়াম ওয়াশরুম থেকে ফিরে এসে তার বাবাকে জিজ্ঞাসা করলো সরকারি কর্মকর্তা কখন আসবে। তখন ওর বাবা বলল যে ওই লোকটি তো মাত্রই ওয়াশরুমে গেল। তখন সিয়াম বুঝে যায় এইমাত্র যাকে মেরেছে সেই ওই সরকারি কর্মকর্তা। সিয়াম খুব ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে এবং অত্যন্ত খারাপ ভাষা বলতে শুরু করে। সিয়াম খারাপ ভাষা বলতে বলতে ওর বাবার কাছে বলে যে ওই সরকারি কর্মকর্তাকে তো আমি মেরে ফেলেছি। এরপরে সিয়ামের বাবা অবাক হয়ে এবং ভয় পেয়ে সিয়ামকে একটি আলাদা রুমে লুকিয়ে ফেলে, যাতে করে সিয়ামকে কেউ ধরতে না পারে। সিয়ামের বাবা ছিল অত্যন্ত বড় একটি বিজনেসম্যান। তো সিএমের বাবার যেহেতু অনেক টাকা পয়সা ছিল, সে দেশের সমস্ত মন্ত্রী মিনিস্টারদেরকে ডেকে বলে যে এই কেসটা যাতে উঠিয়ে নেয় এবং এই কেসটা কোনো নির্দোষ ব্যক্তিকে চাপিয়ে দেয়া হয় এবং বড় বড় টিভি নিউজ চ্যানেল যা আছে সবাইকে টাকা দেয়, যাতে করে এই মিথ্যা নিউজ ছড়ায় যে অন্য কোনো ব্যক্তি এই সরকারি কর্মকর্তাকে মেরে ফেলেছে। সেখান থেকেই সিন চলে আসে বর্তমানে লাইভ যে হচ্ছিল লাইভ শো সেখানে, এবং এই কথা শুনে পুরা দেশের জনগণ এই মন্ত্রীর উপরে ক্ষেপে যায়। তখন দেশের জনগণ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এই মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে। জনগণের এই রোষানলে আইজি, মন্ত্রী এবং ওই চ্যানেলের মালিক যে আছে তাকেও আইনের হাতে তুলে দেওয়া হয়। স্বাধীন নিজেও এত অস্বাভাবিক কাজ করেছে, এত খুন খারাপি করেছে, এত পুলিশ হত্যা করেছে দেখে নিজে থেকেই আত্মসমর্পণ করে। সারা বলে যে স্বাধীন, এখন তো জনগণ তোমার ভক্ত হয়ে গিয়েছে, এখন তুমি আত্মসমর্পণ করবে। তখন স্বাধীন গিয়ে জনগণের সামনে বলে যে আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, যার যার জায়গা থেকে সবাই এক একজন করে স্বাধীন, সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন। আমি প্রতিবাদ করেছি ঠিক আছে, কিছু অন্যায় করেছি, এজন্য আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করলাম। আমি চাই সব অন্যায়ের বিচার হোক, আমিও যেই অন্যায় করেছি সেই অন্যায়ের বিচার হোক, অন্যায় যা করেছি তার সাজা আমাকে পেতে হবে। এজন্য আপনারা কোনো রকম ঝামেলা না করে পুলিশকে সাহায্য করুন। এরপর পুলিশ স্বাধীনকে অ্যারেস্ট করে একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, এখানে আপনারা কি ভাবছেন যে মুভিটি এখানেই শেষ? না ভাই, মুভির টুইস্ট কিন্তু এখনই শুরু, ঠিক আছে? যেটা কিনা আমি নিজেও অবাক হয়ে গেছি যে বাংলাদেশের একটি সিনেমায় এত ট্যালেন্ট দিয়ে একটি টুইস্ট তৈরি করা হয়েছে। আমি আসলে কোনো সিনেমাতে দেখিনি, বাংলা সিনেমাতে আমি দেখিনি
সত্যি কথা, আপনারা এই সিনেমাটি যদি হলে গিয়ে দেখেন এতটা মজা পাবেন এই জায়গাটা থেকে, জাস্ট এই জায়গাটা। যে পুলিশ অফিসার সর্বপ্রথম স্বাধীনকে অ্যারেস্ট করেছিল বাস থেকে, ওই যে দিশাকে বিয়ে করতে যাওয়ার সময়, ওই পুলিশ অফিসার জাস্ট স্বাধীনের যে কেসটা সেটি রিসার্চ করছিল, নিজেই একটু চিন্তা ভাবনা করছিল। তো এখানে দেখানো হয় একদিকে স্বাধীনকে পুলিশ অ্যারেস্ট করে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, আরেকদিকে সারাও বাসায় যাচ্ছিল। তো সারা একটি ফ্ল্যাশব্যাক দেখায় আমাদের যে সারা আগে থেকেই স্বাধীনের সাথে এক হয়ে কাজ করেছে, মানে স্বাধীন আগে থেকেই সারাকে সব কিছু বলে একসাথে প্ল্যান করেই কাজটি করেছে। কারণ সারা তার বসের সাথে খারাপ ব্যবহার করাতে সারার ছোট ভাইকে তার বস তুলে নিয়ে যায় এবং ওখানে আটকে রাখে এবং ওইভাবে ভয়ঙ্করভাবে খুব অত্যাচার করে, টর্চার করতে করতে একদিন সারার ভাইটিকে মেরেই ফেলে। তো এজন্য সারা ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনের সাথে একসাথে মিলেমিশে কাজ করে। সারা নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরে অনেক খুশি। অন্যদিকে সিয়ামকে একজন লোক এসে বলে তার বাবাকে ধরে নেওয়া হয়েছে এবং তাদের যত সম্পত্তি আছে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তখন সিয়াম রেগে গিয়ে ওই লোকটিকে হত্যা করে ওখান থেকে বের হয়ে যায়। এদিকে স্বাধীন যে গাড়িতে পুলিশ নিয়ে যাচ্ছিল সেই গাড়ির সবাইকে মেরে স্বাধীনের লোকজন যে মাঙ্কি বাহিনী আছে, মাঙ্কি বাহিনীরা স্বাধীনকে এখান থেকে নিয়ে যায়। তো এটাই হচ্ছে আসল টুইস্ট, যে স্বাধীন নিজের থেকেই আত্মসমর্পণ করেছিল, সেই স্বাধীন আবার তার বাহিনীর মাধ্যমে কিভাবে পালিয়ে যায়, এটাই হচ্ছে মূল ঘটনা। মূল ছবিটির মোড় ঘুরে দিবে এই কাহিনীটি জানলে। অন্যদিকে স্বাধীনের মতো মাঙ্কি বাহিনীর গ্রুপই বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে ফেলে। এদিকে স্বাধীন পালিয়ে যাওয়ার খবর শুনে সারা সহ সবাই ভীষণভাবে অবাক হয়। এদিকে যেই পুলিশ সদস্য প্রথমে স্বাধীনকে বাস থেকে ধরেছিল একদম 8 বছর আগে, প্রথমে সে এসে বলছে যে এই যে স্বাধীন এখন তারা ধরেছে সেই স্বাধীন না। এটাই কিন্তু টুইস্ট। আসলে শাকিব খান তো ওই স্বাধীন না যেই স্বাধীনকে নিয়ে এতক্ষণ সে বানিয়ে গল্পটাও বলেছে। যেই স্বাধীন সাবিলা নূরের নায়ক সে তো অন্য কেউ। তার মানে হচ্ছে আমরা সবাই যাকে স্বাধীন ভেবেছিলাম সে আসলে স্বাধীন না, সে হচ্ছে অনেক আগে গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী মিখাইল। সবাই তখন বুঝতে পারে মিখাইল তাদের জেলখানাতেই ছিল, অথচ অন্য একজনের পরিচয়ে মিখাইল জেলখানাতেই ছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি। এই কথাগুলো শুনে সবার মাথা নষ্ট হয়ে যায়। এদিকে মিখাইল আর স্বাধীন পাশাপাশি দুটি রুমে ছিল, যেটাকে আমরা আয়নাঘরও বলতে পারি। আয়নাঘরের দুটি রুমে ছিল। রিয়েল স্বাধীন যে, সেই স্বাধীন হচ্ছে মিখাইলের কাছে তার জীবন কাহিনীটা বর্ণনা করেছিল। তো একদিন মিখাইল যখন পালিয়ে যাচ্ছিল জেলখানা থেকে, তখন মিখাইলকে বাঁচানোর জন্য স্বাধীন হচ্ছে পুলিশের গুলিতে নিহত হয়। সেজন্য মিখাইল প্রতিজ্ঞা করে যে স্বাধীনের সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ মিখাইল নিজেই করবে, নিজেই স্বাধীনের প্রতিশোধ নিবে। তো দিশা মূলত আসল স্বাধীনের নায়িকা ছিল। আর এদিকে আরও একটি খবর তাদের কাছে আসে যে বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়। তখন সারা বলে আমি এর শেষ অবশ্যই দেখে নিব। এদিকে সিন চলে যায় আরফান নিশুর কাছে। আরফান নিশু এখানে হচ্ছে মাসুদ চরিত্রে আছে। তো মাসুদের গ্যাং ট্যাং সহ মাসুদ ওয়েট করছিল বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার জন্য। তার আগেই মিখাইলের গ্রুপ, মানে মাঙ্কি বাহিনীর গ্রুপ, বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে ফেলে। এই জন্য মাসুদ বলে যে ওই টাকা তো মাসুদের, ওই টাকা তো আর কারও না, মিখাইলের কাছ থেকে ওই টাকা সে যেভাবেই হোক ছিনিয়ে আনবে। মাসুদের এই ডায়লগ শেষ হওয়ার সাথে সাথেই সিন চলে যায় শাকিব খানের দিকে। শাকিব খান তার মধ্যমা আঙ্গুলে উঠিয়ে মাসুদকে টিটকিরি দিয়ে দেয়। এখানেই শেষ হয় তাণ্ডব মুভিটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে আমাকে কমেন্ট করুন। আর বেশি ভালো লাগাতে চাইলে, বেশি মজা পেতে চাইলে অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।